সুপ্রভাত বন্ধুরা। এই হলো দেবীপুর গ্রাম। আর ওই যে লোকটা তোমরা দেখতে পাচ্ছ, উনি হলেন কালাচাঁদ, ঝালমুড়িওয়ালা। আর ওই যে উঠানে ঝাড় দিচ্ছেন, উনি হলো কালাচাঁদের স্ত্রী মালতী। আর ওই যে মেঝেতে বসে দুই বাচ্চা খেলাধুলো করছে, তারা হলো কালাচাঁদের সন্তান। বড় মেয়ের নাম হলো অঙ্কিতা, আর ছোট ছেলের নাম শিবু। কই গো, আলু আর মটর সেদ্ধটা এবার তো আনো। দেখো 5টা বেজে গেছে। আমি কি সন্ধেবেলায় ঝালমুড়ি নিয়ে বেরোবো? আরে না না, তুমি একটু দাঁড়াও, আমার ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে। আমি এক্ষুনি আলু আর মটর সেদ্ধটা এনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। আর মা অঙ্কিতা, শোনো, তুমি তোমার ভাইকে নিয়ে তাড়াতাড়ি পড়তে যাও। আমি বাড়ি ফেরার পথে তোমাদেরকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, আর তুমি সাবধানে যেও কিন্তু। এই নাও তোমার আলু আর মটর সেদ্ধ। আর আমি কি বলছি শোনো, বাড়ি ফেরার সময় মনে করে খোল আর ভুসি নিয়ে এসো। জবাটা শুধু খড় খেয়ে খেয়ে বেচারি রোগা টিংটিঙে হয়ে গেছে। আর এজন্য দেখো, বেচারা ওর বাচ্চাটাও ঠিক করে খেতে পাচ্ছে না। জবা হলো কালাচাঁদের বাবার দেওয়া একমাত্র গরু, যা কালাচাঁদের বাবা মারা যাওয়ার সময় কালাচাঁদকে কিনে দিয়ে গেছিল। আর এই যে গরুর বাচ্চাটিকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো জবার ছেলে, নাম ভোলা। তুমি তো ঠিকই বলেছো গো, জবা দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছে, আর আগের থেকে দুধও কম দিচ্ছে। কিন্তু খোল ভুসি কেনার মতো টাকা তো আমার কাছে নেই গো। আমার কাছে মাত্র 300 টাকা পড়ে আছে। তার মধ্যে থেকে আজ আবার শিবু আর অঙ্কিতার মাস্টারকে 200 টাকা দিতে হবে। তাহলে কি হবে গো? কি আর হবে? কিছুই হবে না। ওপরওয়ালা যদি কৃপা করেন, আর আজ যদি আমার একটু বেশি ঝালমুড়ি বিক্রি হয়, তাহলে অবশ্যই আজ আমি জবার জন্য খোল ভুসি কিনে আনবো। তুমি খামোখা এত চিন্তা করো না, ভগবান যা করবেন ভালোই করবেন। এবার তুমি ঘরে যাও দেখি। যাই, আমাকে অনেক পাড়া ঘুরতে হবে যে। এই বলে মালতী ঘরে চলে যায়। কালাচাঁদ নিজের গাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে বেরিয়ে পড়ে। এভাবেই গরিব কালাচাঁদ ঝালমুড়ির পাশাপাশি গরুর দুধ বিক্রি করে খুব কষ্টসষ্ট করে নিজের স্ত্রী ও দুই বাচ্চাকে নিয়ে সংসার চালাতে থাকে। আর অন্যদিকে পাশের বাড়িতেই থাকতো কালাচাঁদের দাদা মুকুল আর তার স্ত্রী উর্মিলা এবং তার বৃদ্ধা মা। মুকুল ফুচকা বিক্রি করে বেশ মোটা টাকা ইনকাম করত। এতে তাদের সংসার খুব ভালোভাবেই কাটত। বাবা মুকুল, বাবা আমার কাশিটা বেড়েছে বাবা। আমার আমার একটু কাশির সিরাপটা এনে দিবি বাবা। নাও, আবার শুরু হলো ওই বুড়ির আদিক্ষাতা। দেখো, বুড়ি তো নিজেও এসে সিরাপটা নিয়ে যেতে পারে, কিন্তু না, তা করলে তো বুড়ির জাত নষ্ট হবে। যত সব আদিক্ষাতা। উর্মিলা, এটা তুমি কি বলছো? উনি তো আমার মা হয়, আর উনি একজন বয়স্ক মহিলা। কোমরের ব্যথায় বিছনা ছেড়ে উঠতে পারছে না, আর তুমি ওনাকে এমন কথা বলছো? আরে উনি তো তোমারও মায়ের মতো। মরণ দশা, এই বুড়ি আমার মা হতে যাবে কেন? হে, আমার মা আমার বাড়িতে আছে, একদম সুস্থ সবল আর চাঙ্গা। এই বুড়ির মতো এমন নড়বড়ে না। আর তুমি দেখো, আমি আর পারছি না বলে দিলুম এই বুড়ির হাল টানতে। নোংরা কাপড় জামা নড়চার কাচাকুচি করতে করতে আমার প্রায় নাজেহাল অবস্থা। তুমি এবার এই বুড়িকে তোমার ছোট ভাইয়ের বাড়িতে রেখে দিয়ে এসো বলে দিচ্ছি। কি বলছো কি তুমি? আমি একদম ঠিকই বলছি। তুমি দাঁড়াও, আমি আগে মাকে ওষুধটা দিয়ে আসি, তারপর আমি তোমার সাথে কথা বলছি। এই বলে মুকুল ওষুধের শিশিটা নিয়ে তার বৃদ্ধা মায়ের কাছে গেল। মা, এই নাও তোমার ওষুধ, তুমি এটা খেয়ে নাও। বাবা মুকুল, কি হয়েছে রে বাবা? তোর বউ এত এত চেঁচামেচি করছে কেন রে? কি হয়েছে? কেন আবার? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না দেখছি। উর্মিলা, এসব তুমি কি বলছো? তুমি একদম চুপ করো তো। আর মা, আপনি আমার কথাটা একটু কান খুলে শুনুন। অনেক বছরই তো হলো আপনি আপনার বড় ছেলের ঘাড়েই চেপে আছেন। এবার না হয় আপনার ছোট ছেলের ঘরে কিছুদিন অন্নটা ধ্বংস করে আসুন না। উর্মিলা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর ফল কিন্তু ভালো হবে না। বাবা মুকুল, থাম থাম থাম, তোরা আর ঝগড়া করিস না বাবা। তোদের যত সমস্যা আমাকে নিয়েই তো। দাঁড়া দাঁড়া, আমি আজই তোর ছোট ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি। তুই আর তোর বউ সুখে শান্তিতে ভালো থাকিস বাবা। আমাকে আমাকে নিয়ে আর কোনো সমস্যা হবে না তোদের বাবা। এই বলে বৃদ্ধা মা তার বড় ছেলের ঘর ছেড়ে তার ছোট ছেলের ঘরের দিকে রওনা দিল। আর এইদিকে মুকুল তার দজ্জাল বউয়ের জ্বালায় তার মাকে আটকাতে পারল না। আরে, ওটা মা মনে হচ্ছে তো। মা, আপনি এত রাতে? আপনার যে কোমরে ব্যথা, আপনি বাইরে বেরিয়েছেন কেন বলুন তো? আর বলিস না মা, আমার বড় ছেলে বউ আমাকে
বাড়ি থেকে চলে যেতে বলেছে। এই বয়সে এই বয়স্ক বোঝাটাকে কি আর কেউ বইতে চায় রে মা? আপনি এমন কেন বলছেন মা? আপনার বড় বৌমা আপনাকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আপনার ছোট ছেলে আর ছোট বৌমা তো এখনো বেঁচে আছে। আপনি আমাদের সাথে থাকবেন। আসুন আসুন, এই রাতে কোমরের ব্যথা নিয়ে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। আসুন, ঘরে আসুন। ছোট বউ শাশুড়ি মাকে নিয়ে ঘরের ভেতর গেল, আর ওদিকে কালাচাঁদ তার 2 বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। আরে ঠাকুমা, তুমি আমাদের বাড়িতে? মা, তুমি এত রাতে? ও বাড়িতে কি কিছু হয়েছে? আর বলিস না বাবা, বড় বৌমা যে আজ আমায় যাচ্ছে তাই ভাবে অপমান করলো রে। নিজের নিজের ছোট ছেলের বাড়িতে থাকার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না মা, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। তোমাকে আর তোমার বড় ছেলে ও বড় বৌমার কাছে থাকতে হবে না। কিন্তু বাবা, তোর এই ছোট কষ্টের সংসারে যে আমি একটা বোঝা হয়ে গেলাম বাবা। তার ওপর আমার ওষুধ কেনার জন্য যে মাসে মাসে অনেক টাকা খরচা হয় রে। উনি আপনাকে চিন্তা করতে হবে না মা। আমরা কষ্ট করে নুন ভাত খেয়ে হলেও আপনার মাসের ঔষধের টাকা জোগাড় করব। আর এখন অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন তো। আর শিবু, মা অঙ্কিতা, তোমরাও এবার শুয়ে পড়ো। এই বলে সবাই যে যার ঘরে ঘুমোতে চলে যায়। কিন্তু কালাচাঁদ আর তার স্ত্রী বাইরে বেরিয়ে আলোচনা করতে থাকে। হ্যাঁ গো, তুমি এসব কি বললে? মায়ের ঔষধের টাকা জোগাড় করবে? তা কি করে করবে তুমি? এই গরিব ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে আর কত টাকাই রোজগার করে, তাতে তো আমার সংসারই ঠিকঠাক চলে না। ও তুমি চিন্তা করো না, আমরা ঠিক কিছু না কিছু করে সংসার চালিয়ে নেব। চলো তো, এই বিষয় নিয়ে আর খামোখা চিন্তা করো না। চলো ঘুমিয়ে পড়ি। এই বলে কালাচাঁদ ও তার স্ত্রী ঘুমোতে চলে যায়। একদিন সকালে কালাচাঁদ ঘুম থেকে উঠে দেখে তার গরু মারা গেছে। হায় রে, এ আমার কি হলো? জবা, তুই কোথায় চলে গেলি? হে ওপরওয়ালা, তুমি কি এই গরিব অভাগাটাকে একটুও শান্তিতে বাঁচতে দেবে না? আমার একমাত্র সম্বল, বাবার দেওয়া শেষ স্মৃতিটুকুও কেড়ে নিলে। বাবা কালাচাঁদ, আর আর দুঃখ করিস না বাবা। মা গো, জবার দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলতো। এবার আমাদের সংসার কি করে চলবে মা? এই করতে করতে সকাল বয়ে রাত নেমে এলো, আর ওদিকে পুরো পরিবারের সকাল থেকে পেটে এক টুকরো খাবারের দানাও পড়েনি। তাই খিদের জ্বালায় বাচ্চা দুটো এদিক ওদিক ঘুরতে থাকে। ঠিক এমন সময় বাড়ির পাশ দিয়ে বাড়ির বড় বউ লুকিয়ে লুকিয়ে কি যেন একটা নিয়ে যাচ্ছিল। ও জেঠিমা, ওটা কি গো? বিরিয়ানি মনে হচ্ছে। ও জেঠিমা, আমাকে একটু বিরিয়ানি দাও না। আমি সকাল থেকে না খেয়ে আছি, দাও না একটু বিরিয়ানি। আরে দূর বোকা ছেলে, এটাতে বিরিয়ানি নয় রে। এর মধ্যে আমি চাল নিয়ে যাচ্ছি, রাতে রান্না করতে হবে না তাই। যা যা, তুই এখান থেকে যা দেখি বাপু, পদ আটকাস না তো। এভাবেই বদমাইশ বড় বউটা মিথ্যা কথা বলে বাচ্চা ছেলেটাকে এক ফোঁটাও খাবার না দিয়ে চলে যায়। কে রে ভাই, তোর মুখটা এমন গোমড়া লাগছে কেন? কি হয়েছে তোর? দেখ না দিদি, আমার খুব খিদে পেয়েছিল, আর এমন সময় বড়মা বিরিয়ানির প্যাকেট নিয়ে যাচ্ছিল, আর আমি একটু বিরিয়ানি চাইতেই আমাকে বলল যে ওতে বিরিয়ানি নেই, চাল আছে। হতে পারে ওটাতে বিরিয়ানি ছিল না, চালই ছিল। না রে দিদি, ওটাতে বিরিয়ানি ছিল। বড়মা আমাকে মিথ্যে কথা বলেছে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। বড়মা তোকে বিরিয়ানি দেয়নি তো কি হয়েছে? আমি তোকে একদিন বিরিয়ানি খাওয়াবো। এখন তুই ঘরে যা, আর মন খারাপ করতে হবে না। এই বলে শিবু ঘরে চলে যায়। কিন্তু অঙ্কিতা ঘরে না গিয়ে গুটি গুটি পায়ে বড় মার বাড়ির দিকে যায়। ও জানলা দিয়ে দেখে ওর বড় মা ও বড় জেঠু বসে বসে ঘরের মধ্যে বিরিয়ানি খাচ্ছে। কি গো, এই এত বিরিয়ানি আমরা দুজন খাবো কি করে? শুনলাম বাচ্চা দুটো নাকি সকাল থেকে না খেয়ে আছে। ওদের তো দুটো বিরিয়ানিও দিয়ে আসতে পারো। থাক থাক, আর এত পরোপকারিতা দেখাতে হবে না। এসেছিল তোমার ভাইপো বিরিয়ানি চাইতে, মিথ্যা কথা বলে ভাগিয়ে দিয়েছি। ওরা হলো এমন জাত, ওদের একবার খাওয়ালে ওরা বারবার খেতে চলে আসবে। ছি উর্মিলা, ছি। আদৌ তুমি মানুষ তো? ওই দুটো ছোট ছোট বাচ্চার সম্বন্ধে এমন কথা বলতে তোমার একবারও মুখে বাঁধলো না? তোমার মধ্যে কি দয়া বলে কিছু নেই? না, নেই। এভাবেই সমস্ত কথা জানলার পাশ থেকে অঙ্কিতা শুনছিল। অঙ্কিতা এইসব কথা শুনে ও মন ভার করে মাথা নিচু করে বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। কিন্তু কালাচাঁদের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতেই থাকে। জানো, আজ মাত্র 50 টাকার ঝালমুড়ি বিক্রি করতে পেরেছি। এমন চলতে থাকলে যে ওদের টিউশনের মাইনে
মায়ের ওষুধ সংসার তিনটের কোনোটাই চালাতে পারবো না। কি করবে বলো, ওপরওয়ালার পরিহাস। উনি না চাইলে যে একটা গাছের পাতাও নড়বে না। তাই ধৈর্য ধরো, কিছু না কিছু একটা উপায় ওপরওয়ালা নিশ্চয়ই বের করবেন। এই সমস্ত কথা দুই ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। পরের দিন সকালে তারা পড়তে চলে যায়। ঝালমুড়ি খেয়ে যান, ঝালমুড়ি মাত্র 5 টাকায় ঝালমুড়ি। কিরে মা অঙ্কিতা, কি হয়েছে তোর? এত মনমরা হয়ে বসে আছিস, মনে হচ্ছে বাড়িতে কিছু হয়েছে, তাই পড়ায় মন নেই আজ। তা কি হয়েছে বলবি আমায়? না মাস্টারদা, তেমন কিছুই হয়নি। না গো মাস্টারদা, হয়েছে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, বল মা অঙ্কিতা বল। জানো মাস্টারদা, আমাদের জবা মারা গেছে। আর তারপর থেকে আমার বাবা তেমন খুব একটা রোজগার করতে পারছে না। আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। আর একদিন তো আমার ভাই খিদের জ্বালায় বড় মার কাছে বিরিয়ানি চেয়েছিল জানো। তারপর যাচ্ছা তাই ভাবে বড় মা আমাদের দুই ভাই বোনকে অপমান করেছে জানো। তাই আমি ভেবেছি ব্যবসা করব, বিরিয়ানির ব্যবসা। আচ্ছা তাহলে এই ব্যাপার, দাঁড়া তোরা একটু। এই বলে মাস্টারদা রান্নাঘরে গিয়ে একটা মশলার প্যাকেট নিয়ে আসলো। মা অঙ্কিতা, এই নে, এই মশলা আর কিছু টাকা, তোরা তোদের বিরিয়ানির ব্যবসা শুরু করে দে। অঙ্কিতা টাকাটা ও মশলাটা দুটোই নেয়। শোন মা অঙ্কিতা, তোদের একটা কথা বলে রাখি, এই টাকা দিয়ে তোরা তোদের বিরিয়ানি বানানোর সরঞ্জাম কিনে নিস। আর খুব মন দিয়ে এই কথাটা শোন, তোদের যেই মশলাটা আমি দিলাম সেটা আমার বাবার তৈরি ম্যাজিক মশলা। কোনো খাবার তৈরি হওয়ার পর যদি এই মশলা এক চিমটে খাবারের ওপর ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই খাবার সঙ্গে সঙ্গে স্বাদে ভরপুর হয়ে যায়। দেখিস মা, ভুল করেও কিন্তু এক চিমটের বেশি মশলা খাবারের মধ্যে মেলাস না, না হলে যে ওই খাবার খাবে তার পেটে খুব ব্যথা হবে। আচ্ছা মাস্টারদা, কথাটা মাথায় থাকবে। ঠিক আছে, তাহলে তোরা এবার বাড়ি যা, কিন্তু আমি কালকে তোদের বানানো বিরিয়ানি খেতে আসবো। অবশ্যই এসো মাস্টারদা। এই বলে দুই ভাই বোন বাড়ি চলে আসে এবং সকাল হতে না হতেই বিরিয়ানি বানিয়ে গাড়িতে করে নিয়ে বাজারের দিকে রওনা দেয়। বাজারে আসতে না আসতেই দুই ভাই বোন দেখে মাস্টারদা বাজারে দাঁড়িয়ে আছে। কি রে অঙ্কিতা, তোরা এত দেরি করে কেন এলি? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোদের বিরিয়ানি খাবো বলে। এই তো মাস্টারদা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আরে না না, আমি মজা করছিলাম, আমি বিরিয়ানি খাবো না। আজ যেহেতু তোদের ব্যবসার প্রথম দিন, তাই তোদেরকে সাহায্য করতে এলাম। আর ওই ম্যাজিক মশলা তোদের বিরিয়ানিতে মিলেছিস তো? না মাস্টারদা, দেওয়া হয়নি তো। কি বলিস রে, এখনো মশলাটা দিসনি? দে দে, তাড়াতাড়ি ছড়িয়ে দে বিরিয়ানির ওপর। এই বলে অঙ্কিতা তাড়াতাড়ি সেই ম্যাজিক মশলাটা তার বিরিয়ানির ওপর ছিটিয়ে দেয়। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে তোদের বিরিয়ানি থেকে। আমার প্রিয় গ্রামবাসীগণ, চলে এসো আর দেরি না করে, আর খেয়ে যান গরম গরম সুস্বাদু বিরিয়ানি, মাত্র 100 টাকার। ধীরে ধীরে সব খরিদ্দাররা দুই ভাই বোনের বিরিয়ানির ঠেলাগাড়ির দিকে আসতে থাকে। কি রে শিবু, তা তোরা আবার কবে থেকে ব্যবসা শুরু করলি? তা তোদের বিরিয়ানিতে স্বাদ হবে তো? আরে কাকু, একবার খেয়েই তো দেখো। দিয়ে দেখি তাইলে 1 প্লেট। বাহ, বেশ ভালোই তো খাইতে। তাই নাকি? দে তাহলে, আমাকে তুই 2 প্লেট দে, আমি বাড়ি নিয়ে যাই। এই করতে করতে খুব তাড়াতাড়ি সমস্ত বিরিয়ানি বিক্রি হয়ে যায়। অঙ্কিতা, কিরে, ম্যাজিক মশলার কামাল দেখলি তো? হ্যাঁ মাস্টারদা, সব তোমারই কৃপায়। ঠিক আছে রে, ঠিক আছে, যা এবার তোরা টাকা পয়সা গুছিয়ে বাড়ি যা। দুই ভাই বোন টাকা পয়সা গুছিয়ে বাড়ি ফিরে আসে। জানো মা, আজ আমাদের সমস্ত বিরিয়ানি কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে গেছে, আর আমাদেরও অনেক টাকা লাভ হয়েছে। বাবা মা ও ঠাকুমা দুই বাচ্চাদের এমন রোজগার দেখে খুব খুশি হয়। যাক, এবার মনে হয় ভগবান মুখ তুলে তাকিয়েছেন আমাদের উপর। কিন্তু তোরা দুই ভাই বোনে মিলে এত সুস্বাদু বিরিয়ানি বানালি কি করে রে? যে তোদের সব বিরিয়ানি বিক্রি হয়ে গেল এত তাড়াতাড়ি? সবই তো এই মশলারই কামাল। কি মশলা এটা বাবা? এটা ম্যাজিক মশলা। এই মশলা আমাদের মাস্টারদা দিয়েছিলেন। আর এই মশলা একবার বিরিয়ানির ওপর ছড়িয়ে দিলে বিরিয়ানির স্বাদ দারুণ হয়ে যায়। এভাবে বিভিন্ন ধরনের কথা তাদের মধ্যে চলতে থাকে। কিন্তু অন্যদিকে এই সমস্ত কথা জানলার ফাঁক দিয়ে তাদের বড় মা শুনতে থাকে। ও আচ্ছা, পুচকে ছুরিরা তাহলে এই ব্যাপার, এই মশলাগুলোর জন্যই তোদের বিরিয়ানির এত স্বাদ না? দাঁড়া,
দাঁড়া তাহলে এবার তোদের স্বাদ করা দেখাচ্ছি। কিছুক্ষণ পর যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই বড় বৌমা লুকিয়ে লুকিয়ে সেই ম্যাজিক মশলাটা চুরি করে নিয়ে চলে যায়। ও মা, মা গো, কি হয়েছে রে মা অঙ্কিতা? এমন চিৎকার করছিস যে? আর বলো না মা, দেখো না কে আমাদের ম্যাজিক মশলা চুরি করে নিয়েছে। এবার কিভাবে আমার বিরিয়ানির স্বাদ আসবে মা? আর কেউ তো আমাদের বিরিয়ানি কিনবে না। এমন কেন বলছিস মা? মশলা চুরি হয়ে গেছে তো কি হয়েছে? তুই মশলা ছাড়াই আজ বিরিয়ানি নিয়ে যা, যা হবে ওপরওয়ালা ঠিক দেখে নেবেন। এই বলে আজকের মতো মশলা ছাড়াই দুই ভাই বোন বিরিয়ানি নিয়ে বাজারে চলে আসে, কিন্তু আগের দিনের মতো বিক্রি হয় না। কিরে শিবু, বিরিয়ানিতে স্বাদ কই? তাই তো রে পচা, বিরিয়ানিতে আগের দিনের মতো স্বাদ নেই তো। দুই ভাই বোনের মুখে কোনো শব্দ নেই, চুপচাপ দুজনে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে বড় বউয়ের খুব খিদে পায়। না, আজ খুব খিদে পেয়েছে। আজ আমি ওদের বিরিয়ানি খাবো আর দেখবো ওদের ওই ম্যাজিক মশলার কত স্বাদ। বড় বউ রান্না করতে করতে সমস্ত মশলা বিরিয়ানির ওপর ছড়িয়ে দেয়। বিরিয়ানিটায় বেশ ভালো গন্ধ বেরিয়েছে, স্বাদও নিশ্চয়ই ভালোই হবে না। আর দেরি করে লাভ নেই, এবার বিরিয়ানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই বলে যেই না বড় বউ দু এক মুঠো বিরিয়ানি মুখে দেয়, তক্ষুনি সে পেটে ব্যথায় মারাত্মক চিৎকার করতে শুরু করে। হোমাগো, হোমাগো, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! এত যন্ত্রণা কিভাবে সহ্য করব? মরে গেলাম আমি! বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! বড় বউয়ের অমন চিৎকার শুনে গ্রামের লোকজন এসে হাজির হয়। সাথে দুই ভাই বোন শিবু এবং অঙ্কিতা উপস্থিত হয় এবং দেখে বড় বউ কিভাবে পেটে ব্যথার জন্য চিৎকার করছে। মা, অঙ্কিতা, তোমরা আমাকে বাঁচাও, বাঁচাও! ও, তাহলে তুমিই সেই চোর যে আমাদের ম্যাজিক মশলা চুরি করেছিলে। হ্যাঁ রে মা, আমি সেই চোর। আমায় আমায় ক্ষমা করে দে মা, আর আর আমায় বাঁচা, বাঁচা আমাকে, না হলে যে আমি ওরে বাবারে পেটের ব্যথায় মরে যাব। বাঁচা, বাঁচা আমাকে, কি অসহ্য পেটের ব্যথা! দাঁড়াও, তোমার এই পেটে ব্যথার ওষুধ একমাত্র মাস্টারদাই দিতে পারবে। আমি ওনাকে ডেকে আনছি। কিছুক্ষণের মধ্যে অঙ্কিতা মাস্টারদাকে ডেকে নিয়ে আসে এবং মাস্টারদা একটা ওষুধ বড় বউকে খেতে দেয়। তারপর বড় বউয়ের পেট ব্যথা কমে যায়। মাস্টারদা, তোমায় অনেক ধন্যবাদ মাস্টারদা। আর আর মা, অঙ্কিতা, তোরা আমায় ক্ষমা করে দে বাবা। তোদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি কথা দিলাম আজকের পর থেকে তোদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। আমাকে ক্ষমা করে দে। এভাবেই দুই ভাই বোন তাদের বড় মাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে দুই ভাই বোন তাদের বিরিয়ানি বিক্রি করতে থাকে এবং বড় বউ তাদের খুব ভালোবাসতে থাকে।